Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2020 রয়েছো, আর যদি একটু ফানি করে বলি 2020 তোমরা যারা আজকে ম্যাথস খেলার জন্য বসে আছো, তোমাদের সবাইকে আজকের লেসনে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনটি ডে 6, যার আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশন উইথ রিয়েল প্র্যাকটিস। আমি যে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম এটি হচ্ছে তার 6 নাম্বার ক্লাস। চলো ফার্স্টেই আমরা মাস্টার প্ল্যানটা দেখে নিই যে কোনটা অনুযায়ী আমরা ক্লাসগুলো নিচ্ছি। ইয়েস, এই হচ্ছে মাস্টার প্ল্যান। আমরা এক এক করে 5টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে সেকেন্ড পেপারের এটি হচ্ছে ডে 6। আলোচ্য বিষয় প্রিপোজিশন উইথ রিয়েল প্র্যাকটিস। আমি আজকে প্রিপোজিশনে একটি প্র্যাকটিস দেব এবং প্রিপোজিশন বেসিক্যালি যে দুইভাবে ব্যবহার হয়, একটি হচ্ছে অ্যাকর্ডিং টু রুল এবং আরেকটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি দুইটারই কিছু লিস্ট দিয়ে দেবো, তোমরা সেগুলো নোট করে রাখবে। সেটা হতে পারে স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় তুলে অথবা ভিডিওটি ডাউনলোডও তুমি করে নিতে পারো। আর যদি সামহাও আগের ক্লাসগুলো মিস করে থাকো, 1 থেকে 5 পর্যন্ত সবগুলো ক্লাস করতে চাও, একেবারে খুবই সিম্পল ব্যাপার। জাস্ট তুমি ডান পাশে তাকিয়ে দেখো, আই বাটনে আমি একটি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে পূর্বের ক্লাসগুলো করে ফেলতে পারো। তো চলো ফার্স্টে আমরা একটা প্র্যাকটিস করে দেখি যে আসলে তোমাদের বা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের বেসিকের অবস্থা কী। ওয়েল, এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা তোমরা করবে। তো শুরুতে আমি তোমাদের কাছে একটু সরি বলে নিচ্ছি, বিকজ আমি এর আগে তোমাদের আর্টিকেলে যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে কিন্তু আমি বেশ কিছু প্র্যাকটিস দিয়েছিলাম, তার আনসার আমি দেইনি। এই যে মাঝে একটা গ্যাপ হয়ে গেল, গ্যাপের পেছনে রিজনটা হচ্ছে আমি একটা সপ্তাহে একটু অসুস্থ ছিলাম, আমার রিলেটিভ অসুস্থ ছিল, সেই জন্য আমি খুব ব্যস্ত ছিলাম। এটা একটা রিজন, সেই জন্য সেই ক্লাসে আমি দিতে পারিনি। আর গতদিনে যে ক্লাসটি ছিল সেটা ছিল ফাইনাল সাজেশনের, এইচএসসি ফাইনাল সাজেশনের সেই ক্লাসটি হওয়ার জন্য সেদিন আমাদের শিডিউল ক্লাসটা মিস ছিল। আর আজকে আমি একটি সমস্যার কারণে সেটা দিতে পারলাম না। তবে তোমরা আজকের পরে, যে আজকে যেদিন এই ভিডিওটি আপলোড হচ্ছে তার পরের দিন তোমরা আমার কমিউনিটি থেকে তোমরা আনসারটা নিয়ে নেবে। ওইটা আমি ভিডিও আকারে দিতে চাচ্ছি না, ওটা আমি আমার কমিউনিটিতে পোস্ট দিয়ে দেবো, নাম্বার দিয়ে তোমরা আনসারগুলো একটু মিলিয়ে নেবে। সো একটু ওয়েট করো, আর একটা দিন পরেই তোমরা পূর্বের আর্টিকেলের প্র্যাকটিসের আনসারটা পেয়ে যাবে। ওকে, তোমরা খাতায় এ থেকে শুরু করে যে পর্যন্ত সিরিয়ালি নাম্বারগুলো দিয়ে নাও এবং সম্ভাব্য প্রিপোজিশনগুলো একটু ট্রাই করো। এভাবেই পরীক্ষায় থাকবে। কোয়েশ্চেনটা এটাই বলা থাকবে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। তো তোমরা আমার ধারণা অনেকে ট্রাই করেছো, এবার আমার সঙ্গে আনসারগুলো একটু মিলিয়ে নাও। করাপশন ইজ এ কার্স। তো তুমি প্রিপোজিশন না, শুধু যে কোনো টেক্সট যখন আসবে প্যাসেজ আকারে, সেটা A to Z তুমি ফার্স্টে পড়ে নেবে, কারণ বাংলা বোঝা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা অনেকে কী করি, বাংলা না বুঝেই প্রথম গ্যাপটা দেখে খুব মজা লাগলো, ফানি মনে হলো, বসানো শুরু করলাম। কিন্তু অনেক সময় এমন হয় যে শেষের অর্থটা কিন্তু আবার একটু অন্য রকমের অর্থ মিন করে। দ্যাটস হোয়াই আমি তোমাদেরকে বলবো যে আগে বাংলাটা একটু ভালো করে পড়ে নেবে। তো যেটা বলা হচ্ছে যে করাপশন ইজ এ কার্স। করাপশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে একটি অভিশাপ ফর আ নেশন, একটি জাতির জন্য। এখানে হবে ফর আ নেশন, এটা জাতির জন্য। দুর্নীতি জাতির জন্য একটি অভিশাপ। ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা একটি মারাত্মক বাধা। হিন্ডারেন্স মানে বাধা, কিসের ক্ষেত্রে? টু দ্য ডেভেলপমেন্ট, যে কোনো উন্নয়নের ক্ষেত্রে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হিন্ডারেন্স টু, ঠিক আছে, হিন্ডারেন্স টু। বাট আগেরটা কার্সের পরে যে ফর বসেছে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, অনেকটা অর্থ অনুযায়ী। তো একটা প্রিপোজিশনের গ্যাপের ক্ষেত্রে বলি, 10টা যদি গ্যাপ থাকে, 50%-এর মতো মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট আসে, আর বাকি 50 বা 5টি গ্যাপ মোটামুটি মিনিংয়ের উপর বেস করে আসে। হিন্ডারেন্স টু দ্য ডেভেলপমেন্ট। এবার বলা হচ্ছে ফর করাপ্টেড পিপুল, এটা কিন্তু অর্থের জন্য। ফর করাপ্টেড পিপুল, এই দুর্নীতিবাজ মানুষদের জন্য, আর নেশন, একটা জাতি, will surely sink into oblivion। এখানে সবসময় তোমরা মনে রাখবে সিঙ্কের পরে ইনটু বসে, সিঙ্ক ইনটু, কোনো কিছুর ভিতরে নিমজ্জিত হওয়া, ডুবে যাওয়ার অর্থে সিঙ্ক ইনটু। একটা জাতি কিন্তু নিশ্চিতভাবে হারিয়ে যেতে বসে এসব করাপ্টেড পিপুলদের জন্য। করাপ্টেড পিপল, এই দুর্নীতিবাজ মানুষরা, আর হেটেড বাই অল, সবার দ্বারা ঘৃণিত হয়। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ফর দেম, সাধারণ মানুষের তাদের জন্য মোটেই কোনো রেসপেক্ট থাকে না, তাদের জন্য। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা হচ্ছে জাস্ট মিনিংয়ের জন্য, রেসপেক্ট ফর দেম। ওকে, এরপরে আসি, দে আর ডেভয়েড অফ অনেস্টি, তারা সততা বিবর্জিত মানুষ। ডেভয়েড অফ, বর্জিত বা কোনো কিছু বাদে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জাস্ট মুখস্থ রাখতে হবে, ডেভয়েড অফ। ওকে, এরপরে আসি, দে স্টিক
টু ইভিল অ্যাক্টিভিটিস। স্টিক টু এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থবিদ্যা। স্টিক টু মানে লেগে থাকা, তারা অর্থাৎ এই করাপ্টেড পিপলগুলো সবসময় ইভিল অ্যাক্টিভিটিসের সঙ্গে লেগে থাকে, মন্দ কাজের সঙ্গে লেগে থাকে। দে ডোন্ট অ্যাভয়েড বাই, তারা কখনো মেনে চলে না। আমরা তো সবাই জানি অ্যাভয়েডের পরে বাই হয়। আমার তো মনে হয় না যে এমন কোনো স্টুডেন্ট রয়েছে যে জানে না অ্যাভয়েডের পরে বাই হয়। আমার মনে হয় এখানে একটা নিষ্ঠুর কথা বলবো, যদি কেউ অ্যাভয়েডের পরে বাই এটা না জানো, সত্যি তোমার কপাল পড়া। আমি এর থেকে ভালো কিছু বলতে পারবো না। অনেকবার জীবনে শুনেছো দেখেছো, অ্যাভয়েড বাই মানে মেনে চলা। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে ডু নট অ্যাভয়েড বাই দ্য সোশ্যাল রুলস, সামাজিক নিয়মকানুন মেনে চলে না এরা। মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন দেম, ইফেক্টের পরে অন বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। যে মোরালিটি বা নৈতিকতা তাদের কাছে কোনো ভ্যালু নেই, কোনো মূল্যবোধ নেই। এই সকল মানুষদের, করাপ্টেড পিপলদের যদি বলা হয় নৈতিকতা কি তুমি বোঝো, ওরা নিজেরাই বলে হোয়াট ইজ নৈতিকতা। সুদ ঘুষ এদের কাছে কোনো বিষয় না। ওকে, দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, এরা জাতির জন্য কিছুই নিয়ে আসে না, জাতি এদের কাছ থেকে কিছু পায় না। ইট ইজ হাই টাইম, তাই বলা যেতে পারে এখন এটাই উপযুক্ত সময়, উই স্টুড আমাদের দাঁড়ানো, দেম তাদের বিপরীতে, তাদের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করার। এগেনস্ট, সো কোনো কিছুর বিপরীতে দাঁড়ানোর ক্ষেত্রে এগেনস্ট ইউজ করতে হয়। স্টুড এগেনস্ট এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছুর বিপরীতে দাঁড়ানো। ওকে, এই হচ্ছে 10টি ফিল ইন দ্য গ্যাপে রাইট প্রিপোজিশনের ব্যবহার। এবার তোমরা আমাকে ঝটপট একটু জানিয়ে দাও তোমরা যেটা ট্রাই করেছো 10টির ভিতরে কার কয়টি হয়েছে। ও হ্যাঁ, সম্ভব হলে একটু আমাকে জানাবে তোমরা ঢাকা থেকে তোমরা কারা ক্লাস করছো। আমার খুব জানা দরকার ঢাকা থেকে তোমরা ক্লাস কারা করছো। এভাবে পর্যায়ক্রমে আমি বিভিন্ন জেলার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের আমি একটু নামগুলো কালেক্ট করতে চাচ্ছি এবং তাদের সঙ্গে বিশেষ আমার একটু যোগাযোগের ব্যাপার রয়েছে। তোমরা আজকে আমাকে এই ভিডিওতে ঝটপট জানিয়ে দাও যে ঢাকা থেকে তোমরা কারা ক্লাস করছো। এবার ফার্স্টে আমরা বেশ কিছু 14টা আমি রুল বেসড আমি প্রিপোজিশনের কথা বলবো, এগুলো একটু বুঝিয়ে দেবো, তোমরা একটু বুঝে নেবে। এরপর সবার শেষে আমি একটি লিস্ট দিয়ে দেবো যে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জাস্ট মুখস্থ করতে হবে। তো চলো ফার্স্টে আমরা অ্যাকর্ডিং টু রুল বেসড প্রিপোজিশনগুলো একটু দেখে নিই। ওকে, প্রিপোজিশনের অসংখ্য ভাণ্ডার থেকে আমি 14টি প্রিপোজিশন দিয়েছি বা 14 ধরনের ব্যবহার দেখিয়েছি, একটা ডাবল হতেই পারে। তো এই ধরনের ব্যবহারগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে। যেমন সহ বোঝাতে উইথ বসে, সহ বা সাথে বোঝানোর জন্য উইথ বসে, এটা কিন্তু অর্থ অনুযায়ী এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই বাংলাটা খেয়াল করো, সে জয়েন দ্য পার্টি, সে পার্টিতে উপস্থিত হয়েছিল, জয়েন করেছিল উইথ হার ডটার্স, তার ডটারকে সাথে নিয়ে, তার মানে সাথে বোঝানোর জন্য আমি উইথ দিলাম। তার মানে ব্যাপারটি এরকম নয় যে পার্টির সাথে সবসময় উইথ বসে, ঠিক আছে। এখানে পার্টি পরে ফর হতে পারে, টু হতে পারে, কিন্তু এখানে যখন উইথ বোঝাচ্ছে কাউকে সাথে নিয়ে, দ্যাট মিনস কিন্তু এখানে উইথ হয়েছে। তো পরীক্ষায় যদি এরকম ফিল ইন দ্য গ্যাপ এই জায়গাটায় থাকে, আমি অর্থ বুঝে এখানে কি বসাবো, উইথ বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে, এটা আমরা সবাই জানি। ডিভাইড দ্য মানি বিটুইন দ্য টু গার্লস, দুইজন বোঝালেই, দুইটি বিষয়বস্তুর মধ্যে কোনো কিছু ঘটলেই সেটা হয়ে যাবে বিটুইন। সো বিটুইন মিনস দুইয়ের মধ্যে, সিম্পলি বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে। এরপর নাম্বার 3 হচ্ছে অনেকের মধ্যে বোঝানোর জন্য অ্যামাং, এটা আমরা সবাই জানি। ডিস্ট্রিবিউট দ্য মানি অ্যামাং দ্য পোর, তো এটার বাংলা করতে অনেকে পারে না, অনেকে বোঝে না যে টাকাটি বন্টন করে দাও অনেকগুলো গরিবদের মাঝে। যখনই কোনো অ্যাডজেক্টিভের আগে দা থাকে তখন সেটি কমন নাউন হয়ে যায়, আর কমন নাউন প্লুরাল হয়ে যায় এবং অবশ্যই অনেকগুলো হয় প্লুরাল, দ্যাট মিনস এখানে অবশ্যই অ্যামাং হবে। তবে যদি কোনোভাবে এই বাক্যটা এভাবে বলা হতো, ডিস্ট্রিবিউট দ্য মানি পোর মেন, যদি এখানে মেন দিতাম আমি, তাহলে কি হতো, তাহলেও কিন্তু অ্যামাংই হতো। তুমি খেয়াল করে দেখো, এটাও কিন্তু অনেকগুলোই মানুষ বোঝাচ্ছে। কিন্তু যদি আমি কোনোভাবে এই জায়গাটায় টু দিতাম, যে ডিস্ট্রিবিউট দ্য মানি অ্যামং দ্য টু পোর মেন, এবার কিন্তু টু মানে দুইজন, তখন কিন্তু আর অ্যামাং হবে না, তখন কিন্তু হয়ে যাবে বিটুইন, ঠিক আছে, বিকজ এই যে টু আছে তাই। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি পেছনে অর্থে আমরা আফটার ইউজ করব। যেমন আফটার মানে কিন্তু আমরা সবসময় মনে করি পরে, না, কিন্তু কোনো কিছুর পেছনে ধাওয়া করা, কোনো কিছু পেছন থেকে তোমার দিকে আসা, এসব অর্থেও কিন্তু আমরা আফটার ব্যবহার করব। যেমন দ্য চিট, প্রতারকটি ওয়াকড আফটার মি, আমার পিছনে ধাওয়া করেছিল। তো এই জায়গাটা যদি গ্যাপ থাকে,
এখন কি বলবে তুমি? ওয়ার্কটের পরে কি আফটার বলবে না বিফোর বলবে? তুমি এখন বাংলা একটু ভেবে দেখো যে একটা প্রতারক কি তোমার সামনের দিক থেকে তোমার দিকে আসে নাকি পেছন দিয়ে তোমার পেছনে ধাওয়া করে বা পেছন দিক দিয়ে তোমার কাছে আসে? অবভিয়াসলি একটা প্রতারক পেছন দিয়েই তোমার কাছে আসবে। দ্যাট মিনস এখানে ওয়ার্কটের পরে আফটার হবে। তবে হ্যাঁ, এখানে একটি কথা বলি, ওয়ার্কটের পরে আফটারকে কোনো জায়গায় তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবেও দেখতে পাবে। সেক্ষেত্রে সিম্পল সমাধান হচ্ছে ওয়ার্কটের পরে যদি ফিল ইন দ্য গ্যাপ থাকে তুমি নিঃসন্দেহে আফটার বসিয়ে দেবে, ঝামেলা একেবারে শেষ। আচ্ছা, এরপরে আসি প্রায় বোঝানোর জন্য অ্যাবাউট। ওকে, অ্যাবাউট মানে প্রায়, এটা আমরা জানি। আই হ্যাভ অ্যাবাউট 5,000 টাকা, আমার প্রায় 500 টাকা রয়েছে। আমি বাংলায় কি বললাম? আমার প্রায় 500 টাকা রয়েছে। এখানে কিন্তু আমি আরেকবার রিমাইন্ডার দিচ্ছি, তুমি যদি যে কোনো তোমার গ্রামার পার্টে তুমি যদি ভালো পারফর্ম করতে চাও, অবভিয়াসলি বাংলাটা ভালো করে বুঝে নেবে। বাংলায় তোমাকে অনেকটাই হেল্প করবে। যেমন কানেক্টরে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার কানেক্টরে কীভাবে ভালো করা যায়। সত্যি বলছি, কানেক্টরে আমি যতই তোমাকে তাবিজ কবজ দিই না কেন, যত কৌশলী শেখাই না কেন, বিলিভ মি, তুমি যদি প্যাসেজটার বাংলা করতে না পারো তাহলে কানেক্টরে অবভিয়াসলি তুমি ভালো করতে পারবে না। সো প্রত্যেকটা সেক্টরেই তোমাকে বাংলাটা ভালো করে বুঝতে হবে। রিগার্ডিং সেকেন্ড পেপার রিলেটেড কোয়েশ্চেনগুলো। এরপর আসো 6 নাম্বার, অনুসারে বোঝাতে বাই বসে, কোনো কিছু অনুযায়ী কোনো কাজ। যেমন দিস ইনস্টিটিউশন ইজ রান, এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বাই দ্য স্টেট ল, রাজ্যের নিয়ম অনুযায়ী, রাজ্যের আইন অনুযায়ী। এখানে অনুযায়ী বোঝানোর জন্য বাই ইউজ করব। অবশ্য আমরা যদি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে ইউজ করতে চাই তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেট ল, তার মানে এখানে বাইটা কিন্তু কাজ করছে অ্যাকর্ডিং টু। বাট এখানে অ্যাকর্ডিং টু ব্যবহার করা যাবে না, বাক্যের মাঝে কিন্তু অ্যাকর্ডিং টু বসে না, এটুকু তোমরা আবার মনে রেখো। এবং আরেকটা বিষয় বলে রাখি, অ্যাকর্ডিং টু কিন্তু একই সাথে আবার কানেক্টর, যেহেতু এটা বাক্যের শুরুতে বসে। তো সেটা কানেক্টরের ক্লাসে আমি আলোচনা করব যে অ্যাকর্ডিং টু কীভাবে কানেক্টর এবং কখন প্রিপোজিশন হয়। তাহলে অনুসারে বোঝানোর জন্য আমরা বাই ইউজ করব। এরপরে কারণ বোঝানোর জন্য ফর, ইয়েস, ডিউ টু, ওয়েইং টু, ফর, এগুলো কিন্তু প্রিপোজিশন। যেমন এভরিবডি ওয়ার্কস, প্রত্যেকেই কাজ করে, ফর আর্নিং মানি, টাকা উপার্জনের জন্য। তো জন্য বুঝিয়েছি, ফর মানে জন্য, এটা খুবই সিম্পল, এটা আমরা অনেকেই অনায়াসে পেরে যাই। এরপরে সেই সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে, কোনো বিষয়ের ওপরে যখন আমরা কোনো কথা বলবো কোনো টপিকের ওপরে, তখন কিন্তু অন ইউজ করতে হয়। যেমন আই অ্যাম টকিং অন দিস রিসেন্ট ইস্যু। তেমনিভাবে যখন বলা হচ্ছে নোট, কিছু একটা লিখো, অন দিস ইনসিডেন্ট, এই ঘটনার ওপরে, কোনো ঘটনা, কোনো বিষয়ের ওপরে যখন কোনো টপিকের ওপরে কিছু লেখা হয় তখন অন ইউজ করতে হয়। তো এখানে আমরা অনেকেই ভুল করি, যেমন এই জায়গাগুলোতে অনেকে মনে করে যে নোটের পরে মনে হয় অলওয়েজ আসলে অন বসে, না, নোটের পরে ফরও বসতে পারে। যেমন নোট ফর দিস ফ্যাক্ট, এই ব্যাপারটির জন্য নোট করো, সো নোটের পরে কিন্তু ফরও হতে পারে। তো এখানে যখন কোনো বিষয়ের উপরে নোট করতে বলেছে, দ্যাট মিনস এখানে আমাকে অন দিতে হবে। নাম্বার 9, তারিখের পূর্বে অন বসে, জাস্ট মুখস্থ রাখতে হবে, এখানে তেমন কোনো আসলে কৌশল কাজ করবে না। দে কেম হেয়ার, এখানে তারা এসেছিল অন মানডে, দিন এবং তারিখের পূর্বে, এখানে অবশ্য দিনের কথা উল্লেখ আছে, দিনের এবং তারিখের পূর্বে অন ইউজ করতে হয়। এরপর নাম্বার 10, অধীনে বোঝাতে আন্ডার বসে, কারো অধীনে থেকে তুমি কোনো কাজ করছো, কারো তত্ত্বাবধানে থেকে। দেয়ার আর 50 এমপ্লয়িজ আন্ডার মাই সুপারভিশন, আমার তত্ত্বাবধানে, আমার অধীনে 50 এমপ্লয়িজ, আই মিন 50 জন কর্মচারী আছে। এই যে এখানে আন্ডার মানে এখানে নিচে নয়, আন্ডার মানে হচ্ছে কারো তত্ত্বাবধানে। এবার আসি 11 নাম্বার, প্রবেশ অর্থে ইন্টু বসে, তবে এন্টারে পরে কিন্তু ইন্টু বসানো যাবে না, এটা মনে রেখো। ইন্টার ইন্টু নয়, হ্যাঁ ইন্টারে পরে ইন্টু হতে পারে, তার অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইন্টার ইন্টু, যেমন আমি একটু লিখে দিচ্ছি, ইন্টার প্লাস ইন্টু, এটার মানে হয়ে যাবে কোনো কিছুর সঙ্গে ইনভলভ হওয়া। আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, এন্টারে পরে ইন্টু যদি বসে কোথাও তাহলে তার বাংলা অর্থ হয়ে যাবে কোনো কিছুতে সংযুক্ত হওয়া, কোনো কিছুর ভেতরে নিমজ্জিত হওয়া। ইন্টার মানে প্রবেশ করা, কিন্তু ইন্টু বসলে অর্থ আলাদা হয়ে যাবে। সেই জন্য কিন্তু অনেক সময় এটা বলা হয় যে এন্টারে পরে ইন্টু বসে না, কিন্তু কথাটা পূর্ণাঙ্গ হবে তখন যখন বলা হবে যে এন্টারে পরে ইন্টু বসতে পারে, যখন বাংলা অর্থটা হবে কোনো কিছুর ভেতরে নিমজ্জিত হওয়া বা ঢুকে যাওয়া। ওকে, তো এবারে আসি ইন্টু আর কোথায় বসে। ইন্টু কিন্তু স্টেপের পরে ইন্টু বসে। আরেকটা বিষয় মনে রাখবে, কোনো গতিশীল কাজের ক্ষেত্রে ইন্টু ইউজ করতে হয়। যেমন জিম স্টেপড ইনটু দ্য রুম সাইলেন্টলি, জিম আস্তে আস্তে করে রুমের ভেতরে পা বাড়িয়েছিল বা পদক্ষেপ নিয়েছিল। দেখো কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করছে, কন্টিনিউয়াসলি একটি প্রসেস। সো কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে ইন্টু ইউজ করতে হয়।
ইন হচ্ছে স্থির অবস্থা আর ইনটু হচ্ছে চলমান অবস্থা। নাম্বার 12, মধ্য দিয়ে অর্থে থ্রু ইউজ করতে হয়। হ্যাঁ, কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন ওয়াটার পাসেস থ্রু পাইপস, পাইপের ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অবশ্যই কোনো কিছুর ভেতর দিয়ে থ্রু দ্য রিভার, থ্রু দ্য পন্ড, আই এম সুইমিং, ঠিক আছে, এরকম কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা অর্থে থ্রু ইউজ করতে হয়। তবে যদি আড়াআড়ি হয়, বাঁকাভাবে হয়, তাহলে সেটা কিন্তু আবার অ্যাক্রস হয়ে যায়। সোজাসুজি অতিক্রমের অর্থে থ্রু ইউজ করতে হয়, কিন্তু আড়াআড়ি হলে সেটি আবার অ্যাক্রস হয়ে যায়। যেমন এই বাক্যটা যদি আমি বলতাম ওয়াটার পাসেস অ্যাক্রস পাইপস, তার মানে কি জানো, পাইপে লিক আছে, একবারে সোজাসুজি না যেয়ে একটু বাঁকা হয়ে পড়ছে। প্রিপোজিশনে একটা ডিটেল ক্লাস নেব আমি তোমাদের অ্যাডমিশনের প্রাককালে। অ্যাডমিশন যখন শুরু হবে তখন আমি একেবারেই প্রিপোজিশন ডিটেল ক্লাস নেব। ও হ্যাঁ, এখানে একটি কথা অ্যাড করে রাখি, তোমরা যারা আমার ক্লাসে নিয়মিত করছো তাদেরকে একটা গুড নিউজ দেওয়ার রয়েছে। সেটি হচ্ছে ইংলিশের জন্য, অ্যাডমিশন টেস্টের ইংলিশের জন্য কোথাও তোমাদের যাওয়া লাগবে না। যারা প্ল্যানিং করে রেখেছো অ্যাডমিশন প্রিপারেশন নেবে, সেটা হতে পারে ইউনিভার্সিটি, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং, যে প্রিপারেশনে তোমার ইংলিশ লাগুক না কেন, তোমার সাথে আমি আছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এটা নিয়ে একেবারে টেনশন করার দরকার নেই। অ্যাডমিশনের সময় আসে তখন ডিটেল তোমরা মাস্টার প্ল্যান পেয়ে যাবে। এবার আসি 13 নাম্বার, মাত্রা বা গতি বোঝাতে অ্যাড বসে। দ্য কার রানস অ্যাট 150 km/h। অবভিয়াসলি এটা যেহেতু হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে মাত্রা বা গতি মিন করবে, দ্যাট মিনস তার আগে অ্যাট ইউজ করতে হবে। কেজি, কোনো কিছু বিক্রি হওয়ার ক্ষেত্রে আমরা 1 কেজি 2 কেজি বলি, সেক্ষেত্রেও অবভিয়াসলি তোমাকে অ্যাট 1 কেজি, অ্যাট 2 কেজি, ওই কেজির ক্ষেত্রেও কিন্তু তোমাকে অ্যাট ইউজ করতে হবে। অ্যান্ড লাস্ট 40 নাম্বার, অনুযায়ী বোঝাতে টু বসে। এর আগে কি আমি অনুযায়ী কোথাও দিয়েছিলাম? হ্যাঁ, অনেকটাই অনুসারে, মানে 6 নম্বরের সঙ্গে হয়তো বা 14 নম্বরটার একটু মিল হতে পারে মনে হচ্ছে, বাট একটু আলাদা। হি ডিড নট গিভ টু মাই ডিমান্ড, সে আমার চাহিদা মতো দেয়নি বা দিয়েছিল না। কোনো কিছু অনুযায়ী দেওয়ার ক্ষেত্রে টু ইউজ করতে হয়। এক্ষেত্রে আরেকটি গুড নিউজ দিই, গিভের পরে কিন্তু অলওয়েজ টু বসে। তুমি অনেকটা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো করে ভাবতে পারো। ওকে, এই কয়েকটি রুল জেনে পরীক্ষা হলে যাওয়া খুবই জরুরি। এরপরে বাকিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং তারপরেও যদি কমন না আসে তাহলে আর বলার কিছুই নেই। তুমি এটা ভেবে রাখো যে তোমার যেমন কমন পড়েনি, কোয়েশ্চেনটি কঠিন হয়েছে, তোমার পাশের বন্ধুর কাছেও মেবি কঠিন হয়েছে। সো আমি তোমাকে বলবো প্রিপোজিশনের মোটামুটি পূর্ণাঙ্গ সলিউশন আসবে এই ক্লাস থেকেই। একটু বুঝে একটু সময় নিয়ে ক্লাসগুলো করতে হবে। এবার চলো আমরা দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট টপ 45টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো অবশ্যই নোট করে নেবে। আচ্ছা, সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস টোটাল রয়েছে 45টি। এই পেজে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে শুরু করে 25 পর্যন্ত। তো এর ভিতরে অনেকগুলোই তোমাদের পড়া আছে, যেগুলো পড়া আছে সেগুলো আগে তোমরা অ্যাভয়েড করবে, ওগুলো আগে দেখে নেবে যে ওগুলো পড়ার দরকার নেই। যেগুলো পড়া নেই সেগুলো আগে পড়ে ফেলবে। আর পড়ার ক্ষেত্রে জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি বোঝার থেকে এই অল্প সময়ে তোমাকে সাজেস্ট করব জাস্ট মুখস্থ অ্যাবস্টেন ফ্রম অসংখ্যবার বলবে, এবং লাস্টে বলবে বিরত থাকা। অর্থ অবশ্যই দরকার, তবে তার থেকে বড় কথা হচ্ছে অ্যাবস্টেনের পরে যে ফ্রম বসে এটা গেঁথে নেওয়া, এটা মাথায় ভালো করে গেঁথে নেবে। অ্যাবস্টেন ফ্রম, এইম অ্যাট, অ্যাপ্লাই টু, ওকে, এভাবে। আচ্ছা, এছাড়াও আরেকটি কৌশল রয়েছে, আমি সবার শেষে বলছি, যদি সেটা সম্ভব হয় ওটাও করতে পারো। এবার চলো আমরা নেক্সট পেজটা দেখি। আচ্ছা, এই পেজে রয়েছে 26 থেকে শুরু করে 45 পর্যন্ত। দিজ আর দ্য ফিনিশিং পয়েন্ট অফ টুডেস লেকচার। আজকের লেকচারের একেবারে শেষ পয়েন্ট এটা, শেষ পেজ এটা। তো সুন্দর করে সেভাবে তোমরা যেভাবে বললাম ওভাবে পড়ে ফেলবে। তো এখন আরেকটা আমি কৌশল বলতে পারি, যেটার কথা বললাম, যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেগুলোর সাথে ইন আছে তোমরা আগে ইনগুলো বেছে নেবে, যে কোনগুলোর সাথে ইন আছে, কোনগুলোর সঙ্গে টু আছে সেইগুলো আগে বেছে নেবে। যেমন ধরো এই যে টু, আমি টু এরগুলো এভাবে সবগুলো বাছাই করবো 1 থেকে 45 পর্যন্ত। করার পরে আমি যেটা করব, লিখে নেব। আমি আগে লিখব ডিউ, তারপর লিখব হচ্ছে অবস্ট্যাকল, তারপর লিখব হচ্ছে অবজেক্ট, তারপর লিখব সিমিলার, এবার সবার শেষে +2, অর্থাৎ ডিউ অবস্ট্যাকল অবজেক্ট সিমিলার টু, ডিউ অবস্ট্যাকল অবজেক্ট সিমিলার টু। এইভাবে সবগুলো বলার পর তুমি সবার শেষে টু বসবে, বিকজ এই সবগুলোর পরে তো আসলে টু বসে, তাই না? এইভাবে করে তুমি যদি সাজিয়ে নাও, দেখবে খুব বেশি হলে 10টা বা 15টার মতো লাইন হবে, যেগুলো শেষে আলাদা করে ইন্ডিভিজুয়াল টু হচ্ছে, ফর হচ্ছে, ফ্রম হচ্ছে, এগেনস্ট হচ্ছে, এটসেট্রা। ঠিক আছে, তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো। তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো একটু লাইক দিতে পারো, আর সাবস্ক্রাইব করতে আমি বলি না, কারণ এটা আমার একেবারেই ভালো লাগে না। আমি বিশ্বাস করি তোমার যদি প্রয়োজন হয় আমার চ্যানেলটি, তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে।
পরবর্তী লেসনে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থাকো আর অন্যকে ভালো রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।